এরা কোথায়? আজকে এত পার্টিসিপেন্ট কম কেন? আসতেছে ম্যাম, অনেকেই অসুস্থ। কি ঘুম থেকে উঠে নাই? না ম্যাম, অসুস্থ যায় অনেকজনে। কি আমাকে হয়েছে? দুই তিনজন ইনফর্ম করছে অসুস্থ, জ্বর উঠছে। ও আচ্ছা, সিজন চেঞ্জ হচ্ছে, কেয়ারফুলি থাকো। আর করোনা চলে গেছে ভেবে ঘোরাঘুরি শুরু করে দিও না কিন্তু তোমরা। ইয়েস ম্যাম। আচ্ছা দেখো, আমি আজকে হচ্ছে লাস্টের দিকে ওই যে আগের ক্লাসটা ইন্ট্রোডাকশন টু সিএনএস নিউরো ট্রান্সমিটার গুলো ছিল, ওগুলো আরেকটু রিপিট করছি। রিপিট করে তারপর হচ্ছে আজকে টপিকে যাব। তো প্রথমে যেটা আমরা গাবা দেখাচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট নিউরোট্রান্সমিটার, ওগুলা নিয়ে হচ্ছে যে এখানে জাস্ট একটু জিস্ট বলবো, ফাংশন কি কি, আর এগুলার ডেফিসিয়েন্সি বা এক্সেস হলে কি কি ডিজিজ হয়, আর এগুলোর জন্য কি কি ড্রাগ ট্রিটমেন্ট লাগে। তো গাবা যেটা গাবা গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, এটা হচ্ছে একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। তো এটা যেটা ফাংশনটা মেইনলি যেহেতু ইনহিবিশন করে, তো ইনহিবিশন করলে কি হবে, সিডেশন, অ্যাংজিওলাইসিস, এই জিনিসগুলোকে ইনহিবিটরি অ্যাকশন, মাসেল রিল্যাক্সেশন, তারপর অ্যান্টি কনভালসেন্ট ফাংশন, এগুলো সব কি ইনহিবিটরি অ্যাকশন। আচ্ছা তাহলে ডিজিজ কি কি হবে, এই যে অ্যাংজাইটি, তার মানে যদি ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারটা কমে যায়, গাবা ডেফিসিয়েন্সি হয়, তাহলে কি হবে, এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার গুলো আপার হ্যান্ড পাবে, যার কারণে যে অ্যাংজাইটি, সেইজার, সাইকোসিস, ইনসমনিয়া, এই ডিজিজ গুলো হয়। তো এই ডিজিজ গুলাকে টার্গেট করে আমরা গাবাকে টার্গেট করে যে ডিজিজ, যে ড্রাগ গুলা দিই, মেডিসিন গুলা দিই, এগুলো হচ্ছে সিডেটিভ হিপনোটিক্স, অ্যান্টি কনভালসেন্ট আছে তার মধ্যে কিছু, কিছু মাসেল রিল্যাক্সেন্ট দিই আমরা, আর কিছু অ্যানেস্থেটিক মেডিকেশন দিই। আচ্ছা এরপর আসছে গ্লুটামেট। গ্লুটামেট একটা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, এটা রিলেটেড হচ্ছে লার্নিং, মেমোরি আর এক্সাইটেবিলিটির সাথে। আর ডিজিজ যেগুলো হয়, তাহলে গ্লুটামেট যদি এক্সেসিভ হয়ে যায়, তাহলে ডিজিজ হবে হচ্ছে যেগুলো এক্সাইটেটরি ডিজিজ, যেমন সাইকোসিস, মানে সাইকিয়াট্রিক ইলনেস, পেশেন্ট অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে, তারপর কনভালশন হয়, তারপর হচ্ছে অ্যালঝেইমার্স ডিজিজ হতে পারে। আর যেটা ড্রাগস, অ্যালঝেইমার্স মানে তো এটা মেমোরির সাথে রিলেটেড, তাহলে গ্লুটামেট যদি কমে যায় তাহলে হচ্ছে পেশেন্টের কি, অ্যালঝেইমার্স ডিজিজ মানে কি, মেমোরি লস হয়। আচ্ছা, আর ড্রাগস তাহলে অ্যান্টি কনভালসেন্ট, অ্যালঝেইমার্স ডিজিজের ড্রাগগুলো আমরা দেই, আর হচ্ছে কিছু অ্যানেস্থেটিক মেডিকেশন আমরা এখানে দিতে পারি। ডোপামিন। ডোপামিন যেটা, ডোপামিন খুব ইম্পর্টেন্ট বডির জন্য। ডোপামিন মোটর কন্ট্রোল গুলো, আমাদের মোটর মুভমেন্ট গুলো আমাদের কন্ট্রোল করে, বিহেভিয়ার, ইমোশন কন্ট্রোল করে, আর একটা হচ্ছে প্রোল্যাক্টিন সিক্রেশন করে। তো ডিজিজ যেটা হয়, তো ডোপামিন কমে গেলে হচ্ছে মোটর কন্ট্রোল যেটা, সেটা আর থাকে না, তখন ইনভলান্টারি মুভমেন্ট হয়। তোমরা জানো ডিজিজটার নাম হচ্ছে পার্কিনসন্স ডিজিজ, যেটা ইনভলান্টারি মুভমেন্ট হয়। একজন খুব বড় বক্সার মোহাম্মদ আলী, ওনার এই পার্কিনসন্স ডিজিজ ছিল। তাহলে এটা হয় কি জন্য, ডোপামিন ডেফিসিয়েন্সির জন্য। তারপর সাইকোসিস, ডিপ্রেশন, এই ডিজিজ গুলো হয়। আচ্ছা, ড্রাগস তাহলে অ্যান্টি পার্কিনসোনিয়ান ড্রাগ আর অ্যান্টি সাইকোটিক ড্রাগ আমরা দিয়ে থাকি ডোপামিনকে টার্গেট করে। তারপর আসে সেরোটোনিন। সেরোটোনিনও কিন্তু আরেকটা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। তো এটা রিলেটেড হচ্ছে মুড, সেক্সুয়াল ফাংশন, স্লিপ আর অ্যাপেটাইটের সাথে। আর এটার সাথে যে ডিজিজ গুলো রিলেটেড, সাইকোসিস, অ্যাংজাইটি, ডিপ্রেশন। তো একটা তোমরা দেখছো সাইকোসিস, ডিপ্রেশন, এগুলোর মধ্যে মোর দেন ওয়ান নিউরোট্রান্সমিটার রিলেটেড। তার মানে এই ডিজিজ গুলো শুধুমাত্র একটা নিউরোট্রান্সমিটারের সাথে সংযুক্ত না, এদের সাথে বিভিন্ন ধরনের নিউরোট্রান্সমিটার ইন্টারকানেক্টেড। আচ্ছা, তারপর হচ্ছে ড্রাগস, তাহলে আমরা এদেরকে টার্গেট করে যেটা দিব, মানে সেরোটোনিনকে টার্গেট করে কিছু আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ পাই। তোমরা যখন অ্যান্টিসাইকোটিক ড্রাগ করবে তখন এটা দেখানো হবে। অ্যান্টি ডিপ্রেসেন্টস কিছু আমরা মেডিসিন পাই। আর হচ্ছে অ্যান্টি অ্যাংজাইটি, অ্যান্টি এমেটিক্স এটা হচ্ছে ভমিটিং এর সাথে রিলেটেড, সেরিটিন 5 হাইড্রোক্সিট্রিপটামিন যেটা ব্লকার রিসেপ্টর, ওই ড্রাগগুলো হচ্ছে অ্যান্টি এমেটিক্স হিসেবে খুব ভালো কাজ করে। আচ্ছা, তারপর নরঅ্যাড্রেনালিন জানো যে যেগুলো সিম্প্যাথেটিক নার্ভ এন্ডিং, সেগুলো থেকে রিলিজ হয়। এটা রিলেটেড কিসের সাথে, মুড, অ্যারাউজাল এন্ড ওয়েকফুলনেস আর ব্লাড প্রেশার কন্ট্রোল। ব্লাড প্রেশারটা তো কার্ডিওভাস্কুলার সিস্টেমের ফাংশন, আর বাকিগুলো হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ফাংশন। এছাড়া ব্লাড প্রেশারটা অবশ্যই কিছু সেন্ট্রালি অ্যাক্টিং যে ইয়েগুলো আছে, তোমাদের অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগগুলো আছে, ওগুলা তাহলে ওগুলার সাথে রিলেটেড এই ব্লাড প্রেশার কন্ট্রোলের এই মেডিসিন গুলো এখানে দেওয়া হয়, যেগুলো হচ্ছে সেন্ট্রালি অ্যাক্টিং, মানে সেন্ট্রালি নরঅ্যাড্রেনালিন বা অ্যাড্রেনালিন রিলিজকে ইনহিবিট করবে সেগুলো। আচ্ছা, তাহলে ডিজিজ হচ্ছে ডিপ্রেশন আর হাইপারটেনশন। তো ড্রাগস যেগুলো, এই যে এখানে আছে অ্যান্টি ডিপ্রেসেন্টস আর সেন্ট্রালি অ্যাক্টিং অ্যান্টি হাইপারটেনসিভস। আচ্ছা, এরপর আসছে দেখো অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন যেটা, এটা মেমোরি আর এক্সট্রা পিরামিডাল মোটর কন্ট্রোলের সাথে রিলেটেড। ডিজিজ হচ্ছে যে অ্যালঝেইমার্স ডিজিজ, পার্কিনসন্স ডিজিজ। তাহলে পার্কিনসন্স ডিজিজের সাথে রিলেটেড আমরা আরেকটা পেলাম, একটা পেয়েছিলাম ডোপামিন, আরেকটা হলো অ্যাসিটাইলকোলিন। তো ডোপামিন যেহেতু ইনহিবিটরি, তাহলে ডোপামিনটা যদি কমে যায় তাহলে কি হবে,
যেটা এক্সাইটেটরি বা ইনভলান্টারি মুভমেন্টস গুলো হবে। আর অন্যদিকে অ্যাসিটাইলকোলিন বেড়ে গেলে, যেহেতু অ্যাসিটাইলকোলিন মোস্টলি একটা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে পার্কিনসন্স ডিজিজের ক্ষেত্রে কি হবে, অ্যাসিটাইলকোলিনের অ্যামাউন্টটা বেড়ে যাবে। আচ্ছা, তাহলে ড্রাগস গুলো আমরা পাই যেগুলো অ্যান্টি পার্কিনসোনিয়ান ড্রাগ, আর আলজিমার্স ডিজিজে যে ড্রাগগুলো ইউজ করা হয় সেগুলা। তো এটা মোটামুটি হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু ফার্মাকোলজি, মানে ইন্ট্রোডাকশন টু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আচ্ছা, এখন আমরা আরেকটা মেডিসিনে চলে যাব আমরা। আজকের টপিকটা তোমরা তো বিডিএস ডেন্টিস্ট্রিতে অথবা হচ্ছে এমনিতে মেডিসিনেও একদম সব মোস্ট কমন পেশেন্টের কমপ্লেইন কি বলো তো? সবচেয়ে কমন কমপ্লেইন নিয়ে কি পেশেন্ট আসে, কেউ বলতে পারবা? সবচেয়ে কমন কমপ্লেইন কি? মামা, দাদা, চাচা, ফুপু যা আছে, বাচ্চা কাচ্চা থেকে শুরু করে কমন কমপ্লেইনটা কি? ম্যাম সেনসিটিভিটি। হ্যাঁ, বুঝি না। সেনসিটিভিটি। সেনসিটিভিটি দাঁতের? আচ্ছা, তোমরা যেহেতু বিডিএস স্টুডেন্ট সেই জন্য সেনসিটিভিটি এক কথা, আর এটা হচ্ছে পেইন আর একটা কথা, তাই না? পেইন মোস্ট কমন কমপ্লেইন হচ্ছে পেইন। পেইন নিয়ে হচ্ছে মোস্টলি পেশেন্টরা আসে, আমাদের ডেন্টিস্ট্রিতেও আসবে, যে কোনো মেডিসিন ডিজিজ বা যে কোনো কিছু মোস্ট কমন সিমটমই হচ্ছে পেইন। বেশিরভাগ পেশেন্ট আসবে মাথা ব্যথা, দাঁত ব্যথা, যাই হোক যা কিছু নিয়ে আসে, কান ব্যথা, সবকিছুই কি পেটে ব্যথা, সবকিছু পেইন। আচ্ছা, এটা হচ্ছে একটা রিসার্চের, মানে এগুলো এমনি কথা না, রিসার্চের কথা, যে মোস্ট কমন কমপ্লেন আপ টু 80% অফ দ্য পেশেন্ট, যে নিচে রেফারেন্স দেওয়া আছে রিসার্চটার, 80% পেশেন্টই আসে হচ্ছে পেইন নিয়ে, পেইন কমপ্লেন নিয়ে। কিন্তু দেখা যায় যে পেইনের আন্ডার ট্রিটমেন্ট হয়। আন্ডার ট্রিটমেন্ট মানে কি, দেখা যায় পুয়ার পেইন কন্ট্রোল হয়, মানে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে, যে বলা যায় 50% ক্ষেত্রে শুধুমাত্র পেইনটার অ্যাডিকুয়েট রিলিফ হয়। আর মোস্টলি হচ্ছে দেখা যায় পেইনের ট্রিটমেন্ট দেওয়ার পরেও হয়তোবা কন্ট্রোলটা ঠিক মতো হয় না, হয়তো কিছুটা কমে, পুরাটা যায় না, অথবা হচ্ছে একদমই যায় না, অথবা হচ্ছে গিয়েও আবার ফিরে আসে, এই টাইপের। এটা হচ্ছে পুয়ার কন্ট্রোল অফ পেইন, মানে ইনএডিকুয়েট পেইন রিলিফ হয়। আচ্ছা, তো পেইন কয় ধরনের দেখো, অ্যাকর্ডিং টু অরিজিন অনুযায়ী হচ্ছে পেইন কি ধরনের, একটা হচ্ছে ভিসেরাল পেইন, যেটা হচ্ছে ভিসেরাতে হয়, তাই না, ভিসেরাল পেইন। আর আরেকটা হচ্ছে কি সোমাটিক পেইন, মানে যেটা মাসকুলোস্কেলিটাল পেইন মেইনলি, যেটা বলে জয়েন্টের পেইন বা বোন পেইন, এগুলাকে বলা হয় হচ্ছে মাসকুলোস্কেলিটাল বা সোমাটিক পেইন। আর আরেকটা দেখালাম ভিসেরাল পেইন, মানে ভিসেরা গুলাতে হয়, যেগুলো হচ্ছে সফট অর্গান গুলাতে হয়, সেগুলোকে আমরা ভিসেরাল পেইন বলি। আচ্ছা, আর এটা তো তোমাদের ডেন্টিস্টের ব্যাপার। এটা এটা কি ধরনের পেইন? টুথ পেইনটা আসলে কি মাসকুলোস্কেলেটাল নাকি ভিসেরাল? কেউ বলতে পারবা? আচ্ছা, তারপর দেখো আরেক ধরনের ক্লাসিফিকেশন দেখো পেইনের, একটা হচ্ছে অ্যাকিউট পেইন, হঠাৎ করে শুরু হয়, মানে অনসেট অনুযায়ী, এটা হচ্ছে অনসেট অনুযায়ী অ্যাকিউট পেইন, হঠাৎ করে পেইন শুরু হয়ে গেল, সেটাকে আমরা কি বলি, অ্যাকিউট পেইন। তো অ্যাকিউট পেইন গুলো কখন হয় দেখা যায়, পার্টিকুলারলি যারা পোস্ট অপারেটিভ পেশেন্ট, মানে অপারেশনের পরে যে পেইন গুলো হয়, এটা তো আগে থেকে পেশেন্টের পেইন ছিল না, অপারেশনের পরে তার পেইন, অপারেশনে ব্যথা হচ্ছে, এটা হচ্ছে অ্যাকিউট পেইন। অথবা হচ্ছে কোনো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেইন, এটা হচ্ছে অ্যাকিউট পেইন। আরেকটা পেইন হচ্ছে ক্রনিক পেইন। তো ক্রনিক পেইনটা যেমন দেখো, এই যে লোকটা মাথা চেপে ধরে বসে আছে, কারো কারো মাইগ্রেনের প্রবলেম থাকে, মাইগ্রেনের প্রবলেম কিন্তু হঠাৎ করে শুরু হয় না, মাইগ্রেনের প্রবলেম ক্রনিক্যালি পেশেন্টের লেগে থাকে, দেখা যায় 2 দিন পর পরই বা বা 1 সপ্তাহ পর পরই কোনো পেশেন্টের যদি কোনো রিস্ক ফ্যাক্টরে তার এক্সপোজার হয়, ট্রিগার ফ্যাক্টরে, তাহলে দেখা যায় তার মাইগ্রেনের অ্যাটাক হয়। আরেকটা জিনিস দেখো, এই লোকটার হাতের মধ্যে দেখো জয়েন্ট গুলা দেখো, ফিঙ্গার জয়েন্টের মধ্যে কতগুলো দেখো সার্কেল আছে, নডিউল আছে, তাই না? এই পেশেন্টটা কিসের পেশেন্ট? এই পেশেন্ট হচ্ছে আর্থ্রাইটিসের পেশেন্ট, আর্থ্রাইটিক ডিজিজ। তো আর্থ্রাইটিসের পেশেন্ট জানো, যাদের বাসায় বয়স্ক লোকেরা থাকে তাদের ক্ষেত্রে, তাদের পেশেন্টের ক্ষেত্রে আর্থ্রাইটিস থাকে। তো এই যে ফিঙ্গার জয়েন্টে যে নডিউল গুলো আছে, এগুলো হচ্ছে আর্থ্রাইটিসের কারণে হয়েছে। তো আর্থ্রাইটিক পেইন একটা ক্রনিক পেইন, এগুলো হঠাৎ করে চলে যায় না, দেখা যায় এনএসএস খেলেও হয়তো বা যায় না অনেক সময়, এগুলো সারা জীবনের জন্য রয়ে যায়। আচ্ছা, তারপর আরেকটা পেইন টার্মিনাল ইলনেসের পেইন, যেসব পেশেন্টের কার্সিনোমা থাকে, ক্যান্সারের পেশেন্ট থাকে, তাদের ক্ষেত্রে একটা ক্রনিক পেইন থেকেই যায়, ওদের পেইন ক্ষেত্রে কিন্তু পেইনটা অ্যাকিউট পেইন না। টার্মিনাল ইলনেসের পেইন গুলো হচ্ছে ক্রনিক পেইন। তারপর হচ্ছে দেখো নিউরোপ্যাথি, ডায়াবেটিস পেশেন্টদের অনেক সময় নিউরোপ্যাথি হয়, নার্ভ ডিজিজ যাদের ক্ষেত্রে নিউরোপ্যাথি হয়, তাদের ক্ষেত্রে পেইন গুলা ক্রনিক্যালি থাকে। আচ্ছা, তাহলে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে, যেটা আমরা পেইন কন্ট্রোল করতে ইউজ করি, এনএসএআইডস।
non-steroidal anti-inflammatory drugs, non-steroidal anti-inflammatory drugs, NSAIDs. তোমাদের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট, তোমাদের প্রতিটা ডিজিজের ক্ষেত্রে ডেন্টিস্ট্রিতে খুব কাজে লাগবে, সুতরাং এটা মনোযোগ দিয়ে শুনবা। তাহলে অ্যাব্রিভিয়েশনটা কি বললাম একটু আগে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। তাহলে এটা এই নামটার এক্সপ্লেনেশন জানতে চাই ভাইবা বোর্ডে, যে এটাকে কেন নন স্টেরয়েডাল বলা হচ্ছে, কেন অ্যান্টি ইনফ্ল্যামেটরি বলা হচ্ছে। নন স্টেরয়েডাল কেন? তার মানে এটার মধ্যে কোনো স্টেরয়েড নিউক্লিয়াস নেই। তাহলে স্টেরয়েডাল কথাটা আসলো কেন? কারণ হচ্ছে ইনফ্ল্যামেশন যখন হয়, তোমরা প্যাথোলজিতে পড়ে আসছো, ইনফ্ল্যামেশনে আমরা দুই ধরনের ড্রাগ দিতে পারি। একটা হচ্ছে যে NSAIDs গুলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন আছে তাদের, সেজন্য এদেরকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস বলা হয়। NSAIDs খুব ভালো অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন থাকে, এই জন্য আমরা NSAIDs গুলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা, আর আরেকটা গ্রুপ অফ ড্রাগ স্টেরয়েডস গুলো খুব ভালো অ্যান্টি ইনফ্ল্যামেটরি। হ্যাঁ, NSAIDs থেকেও অনেক বেশি পটেন্ট এবং খুব ভালো অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ হিসেবে ইউজ করা হয়, যে কোনো ইনফ্ল্যামেটরি কন্ডিশন গুলোতে স্টেরয়েড ইউজ করা হয়। আচ্ছা, তো এখন তাহলে সেই জন্য তো স্টেরয়েড একটা গ্রুপ, তার মানে তাদের স্টেরয়েডাল যে ড্রাগগুলো, স্টেরয়েডস গুলো, এদের মধ্যে থাকে হচ্ছে সাইক্লোপেন্টেনো পারহাইড্রোফেনান্থ্রিন নিউক্লিয়াস, মানে স্টেরয়েড নিউক্লিয়াস যেটা সেটা। কিন্তু এই NSAIDs গ্রুপের ড্রাগের মধ্যে এদের স্ট্রাকচারে এই স্টেরয়েড নিউক্লিয়াসটা থাকে না। তোমরা জানো যারা এই স্টেরয়েড তাদেরই এই নিউক্লিয়াসটা থাকে, এটাকে বলা হয় স্টেরয়েড নিউক্লিয়াস। তাহলে NSAIDs গ্রুপে সাইক্লোপেন্টেনো পারহাইড্রোফেনান্থ্রিন নিউক্লিয়াস বা স্টেরয়েড নিউক্লিয়াস থাকে না, এই কারণে এদেরকে বলা হয় নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, এবং এদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে। তো আমরা পেইন কিভাবে রিলিফ করে সেটা জানার আগে আমাদেরকে দেখতে হবে যে পেইন পাথওয়েটা কি, মানে পেইনটা কিভাবে হয়, আমাদের যে আমরা যে পেইনটা ফিল করি সেটা কিভাবে হয়। একটু অল্প একটু করে বাড়িয়ে দাও। তাহলে পেইন পাথওয়েটা দেখো, প্রথমে যখন একটা পেশেন্ট ইনজুরি হয় অথবা ইনফ্ল্যামেশন, মানে ইনজুরি হলে সেখানে কি হয়, ইনফ্ল্যামেশন হয়, অথবা যে কোনো একটা কাটা ছিঁড়া বা পুড়ে যাওয়া যে কোনো কিছুই হোক না কেন, সেখানে কি হয়, ইনফ্ল্যামেশন হয়। তো ইনফ্ল্যামেশন হওয়ার পরে যেমন এই যেখানে দেখা যাচ্ছে সাইট অফ ইনজুরি, পায়ের এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, এই জায়গাটাতে কি হবে, তখন মিডিয়েটর রিলিজ হবে। কি কি মিডিয়েটর রিলিজ হবে? যেই জায়গায় ইনজুরি বা ইনফ্ল্যামেশন হয় সেসব জায়গায় ইনফ্ল্যামেটরি মিডিয়েটরস গুলো রিলিজ হচ্ছে। কি কি ইনফ্ল্যামেটরি মিডিয়েটরস? একটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন ই আর একটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন এফ। তো এগুলা দেখা যায় প্রোস্টাগ্ল্যান্ডিন ই এন্ড এফ, এগুলা দেখা যায় ফার্দার আরো বেশি বেশি প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ করে, ব্র্যাডিকাইনিন ফর্মেশন করে, এবং একই সাথে এগুলো সবগুলো মিলে ইনফ্ল্যামেশন করে, ইনফ্ল্যামেশনের সাইন সিম্পটম গুলো করে। তো দেখা যায় যখন ইনফ্ল্যামেশনে এই মিডিয়েটর গুলো রিলিজ হয়, তখন এই মিডিয়েটর গুলো কি করে, পেইন সিগন্যালটাকে ট্রান্সমিট করে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? যেখানে অ্যারো দিয়ে দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্পাইনাল কর্ডের স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দিয়ে একদম আলটিমেটলি কোথায় নিয়ে যায়, সেন্ট্রালি মানে ব্রেইনের যে পেইন এরিয়া আছে সেই পেইন এরিয়াতে নিয়ে যায়। আচ্ছা, তাহলে পেইন এরিয়াতে তখন কি হবে, যখনই ব্রেইনে যাবে তখন পেইনটা আমরা ফিল করবো, মানে পারসেপশন বলে এটাকে, পেইন পারসেপশন হবে। তাহলে পেইন পারসেপশন হলে তখন পেইনটা ফিল করা যায়। আচ্ছা, তাহলে প্রথমে কি হচ্ছে, প্রথমে একটা জায়গায় ইনজুরি হলো, সেখান থেকে মিডিয়েটরস রিলিজ হলো, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন ই, প্রোস্টাগ্ল্যান্ডিন এফ, এগুলো হচ্ছে ইনফ্ল্যামেটরি মিডিয়েটরস। এই মিডিয়েটরস গুলা কি করবে, পেইন সেন্সেশনটাকে ট্রান্সমিট করে স্পাইনাল কর্ড দিয়ে কোথায় নিয়ে যাবে, সেন্ট্রালি, যেখানে পেইন এরিয়া আছে ব্রেইনে, তাহলে ওখানে নিয়ে তাহলে আমরা তখন পেইনটা আমরা পারসিভ করতে পারবো। আচ্ছা, এখন এখানে বলা হচ্ছে দেখো, এনভায়রনমেন্ট, বিহেভিয়ার্স, অ্যাটিটিউডস, বিলিফস, স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাঙ্গার, সেলফ এস্টিম, এগুলাই হচ্ছে কি করে একটা পেইনকে ইনফ্লুয়েন্স করে। যেমন তোমরা এটা নিজেরাও খেয়াল করে থাকবে যে ফুটবল খেলার মাঠে যখন ফুটবল খেলে তখন একটা বল আঘাত করলে যেরকম পেইন হয়, ওই একই আঘাত যদি বাসায় পাওয়া যায় তাহলে দেখা যাবে যে পেইনের ফিলিংটা ডিফারেন্স হচ্ছে, কম বেশি হয়। গরমের দিনে দেখা যায় পেইন কম ফিল হয়, আবার শীতের দিনে দেখা যায় একটা নর্মাল কাটা ছিঁড়ায় অনেক বেশি পেইন ফিল হয়। তাহলে এই জিনিসগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, ইমোশনস, বিহেভিয়ার, স্ট্রেস সবকিছুর উপর ডিপেন্ড করে। তার মানে পেইনের সেন্সেশন যে ফিলিংটা, এটা হচ্ছে ডিফারেন্ট, এটা হচ্ছে পরিবেশ, পরিস্থিতি, শরীর, ইমোশন সবকিছুর উপর এটা হচ্ছে ডিপেন্ড করবে। আচ্ছা, তাহলে এখানে NSAIDs টা কি করে? NSAIDs দেখো, যখন এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন, তোমরা NSAIDs হ্যাঁ, NSAIDs হচ্ছে কি করবে, প্রোস্টাগ্ল্যান্ডিন ই, প্রোস্টাগ্ল্যান্ডিন এফ, মানে মোটামুটি প্রোস্টাগ্ল্যান্ডিন গুলার সিনথেসিসকে ইনহিবিট করবে। কিভাবে কিভাবে ইনহিবিট করে? কারণ হচ্ছে তোমরা পড়ে আসছো অ্যারাকিডোনিক অ্যাসিড কিভাবে তৈরি হয় ফসফোলিপিড থেকে, কারো মনে আছে? ফার্স্ট ইয়ারের পড়া। আচ্ছা,
এখানে দেখো, এখানে হচ্ছে আমরা এখন আস্তে আস্তে এক একটা করে ইফেক্ট বলবো। তাহলে প্রথমেই আমরা আসি, যেহেতু এটা একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টটা কিভাবে প্রডিউস করছে। প্রথমে একটা এখানে প্রথমেটা দেখালাম যে অ্যানালজেসিক ইফেক্ট, যেটা হচ্ছে অ্যানালজেসিক ইফেক্ট মানে অ্যানালজেসিয়া, পেইনটাকে কন্ট্রোল করছে। কিভাবে কন্ট্রোল করছে? ওই যে পেইনের যে ইনফ্ল্যামেটরি মিডিয়েটরস গুলা, ওগুলাকে তৈরি হতে দিচ্ছে না, প্রোস্টাগ্ল্যান্ডিনস গুলাকে সে তৈরি হতে দিচ্ছে না। তার মানে পেইনের যদি ইনফ্ল্যামেটরি মিডিয়েটরস গুলো রিলিজ না হয়, তাহলে সেই পেইনকে ট্রান্সমিট করে সেন্ট্রাল নিতে পারবে না, তাহলে আলটিমেটলি কি হবে না, পেইনটা পারসেপশন হবে না। আচ্ছা, এখন আসো অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট কিভাবে প্রডিউস হয়। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টটা দেখো, স্ট্রেস, ট্রমা, শক, ইনজুরি, ইনফেকশন, যে কোনো কিছুতে কি হয়, ইনফ্ল্যামেশন হয়। সেই ইনফ্ল্যামেশনে কি হয়, ফসফোলিপিড, যেটা মেমব্রেন ফসফোলিপিড থাকে, মেমব্রেন ফসফোলিপিডটা ফসফোলাইপেজ A2 এনজাইমের মাধ্যমে ব্রেকডাউন হয়ে তৈরি করে অ্যারাকিডোনিক অ্যাসিড। তো এটা তোমরা আগেও পড়ে আসছো, অ্যারাকিডোনিক অ্যাসিডটা দুইটা ভাগে চলে যায়, একটা হচ্ছে সাইক্লোঅক্সিজিনেস পাথওয়ে আর একটা হচ্ছে লাইপোক্সিজিনেস পাথওয়ে, দুইটা পাথওয়েতে। তো এখানে যেটা সাইক্লোঅক্সিজিনেস পাথওয়ে, সেটা এখানে ইম্পর্টেন্ট। এখানে কি তৈরি হচ্ছে দেখো, সাইক্লোঅক্সিজিনেস পাথওয়েতে প্রোস্টাগ্ল্যান্ডিনস, প্রোস্টোসাইক্লিনস এন্ড হচ্ছে থ্রম্বোক্সিনস, এবং আলটিমেটলি এগুলাই হচ্ছে ইনফ্ল্যামেটরি মিডিয়েটরস, এবং এগুলাই কি করে, ইনফ্ল্যামেশন করে। তো এনএসএএস টা করে কি, সাইক্লোঅক্সিজিনেস পাথওয়েটাকে মানে সাইক্লোঅক্সিজিনেস এনজাইমটাকে ব্লক করবে। ব্লকস NSAIDs, non-steroidal anti-inflammatory drugs blocks the cyclooxygenase enzymes, so inhibits the production of prostaglandin, prostacyclin and thromboxane, আলটিমেটলি নো ইনফ্ল্যামেশন। তাহলে এইভাবে সে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট যেটা, সেটা প্রডিউস করছে সাইক্লোঅক্সিজেনেস এনজাইমটা ব্লকেডের মাধ্যমে। আচ্ছা, এখন আসো অ্যান্টিপাইরেটিক ইফেক্ট। তাহলে আমরা কয়েকটা ইফেক্ট পাচ্ছি। প্রথমে একটা দেখালাম অ্যানালজেসিক ইফেক্ট। অ্যানালজেসিক মানে কি, অ্যানালজেসিয়া মানে হচ্ছে পেইন কমানো। আমরা যে পেইন পড়লাম, পেইনটা কমানো মানে এটার ইয়ে হচ্ছে অ্যানালজেসিয়া, মানে যে যারা অ্যানালজেসিয়া প্রডিউস করে, পেইনটাকে রিলিফ করবে, তাদেরকে বলা হয় অ্যানালজেসিক্স। তাহলে একটা ইফেক্ট প্রথমে দেখালাম অ্যানালজেসিক ইফেক্ট, যেটা প্রডিউস করে কিভাবে, ওই যে পেইনের যে ইয়েগুলো ইনফ্ল্যামেটরি মিডিয়েটরস গুলো, প্রোস্টাগ্ল্যান্ডিনস, একই কথা, সেগুলা ইনহিবিট করার মাধ্যমে, তৈরি না করার মাধ্যমে। তারপর আসলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট। তাহলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টটাও একই রকম, মোরলেস, যেগুলো ইনফ্ল্যামেশন হলো যে কোনো কারণে, সেই ইনফ্ল্যামেশনের জন্য যে ইনফ্ল্যামেটরি মিডিয়েটর গুলোর জন্য হয়, সেই ইনফ্ল্যামেটরি মিডিয়েটরের সাইক্লোঅক্সিজেনেস পাথওয়েকে ব্লক করে দেওয়ার কারণে ইনফ্ল্যামেটরি মিডিয়েটরস গুলোর প্রোডাকশন হয় না, যার কারণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট প্রডিউস হয়। তো আসলে অ্যান্টিপাইরেটিক ইফেক্ট, পাইরেটিক মানে কি, জ্বর, পাইরেক্সিয়া মানে হচ্ছে জ্বর। তাহলে অ্যান্টিপাইরেটিক ইফেক্ট তার মানে এই এনএসএস গুলার আরেকটা ইফেক্ট প্রডিউস করে, সেটা হচ্ছে অ্যান্টিপাইরেটিক ইফেক্ট। তাহলে অ্যান্টিপাইরেটিক ইফেক্টটা দেখো কিভাবে, ইনফেকশন, যে কোনো ধরনের ইনফেকশন হলে কি হয়, জ্বর আসে, ইনফ্ল্যামেশন হলে জ্বর আসে, কার্সিনোমা পেশেন্টদের, ম্যালিগনেন্সি, তাদের ক্ষেত্রেও কিছু ইনফ্ল্যামেশন হয়, সেক্ষেত্রে জ্বর আসে। যে কোনো হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন যেগুলো হয়, সেগুলোতে কি হয়, ফিভার একটা কমন সিম্পটম। তাহলে এই ফিভারটা বিভিন্ন কারণে হয়ে থাকে। তো ফিভার যখন যখন এই ইনফেকশন, ইনফ্ল্যামেশন, ম্যালিগনেন্সি, হাইপারসেনসিটিভিটি এগুলো হবে, তখন কি হয়, ডাব্লিউবিসি কাউন্টটা বডিতে বেড়ে যায়। তোমরা জানো যে নিউট্রোফিলিয়া হয়, নিউট্রোফিল কাউন্টটা বেড়ে যায়, বা টোটাল ডাব্লিউবিসি কাউন্টও বেড়ে যায়। তাহলে ডাব্লিউবিসি কাউন্ট যখন বেড়ে যায়, তখন কি হয় দেখো, পাইরোজেন্স রিলিজ হয়। পাইরোজেন্স কি, যেই কেমিক্যাল সাবস্টেন্স গুলা হচ্ছে টেম্পারেচার বাড়ায়, সেগুলোকে বলা হয় পাইরোজেন্স। তাহলে পাইরোজেন্স গুলা কি কি দেখো, সাইটোকাইনস, যেমন ইন্টারলিউকিন 1, এই সাবস্টেন্স গুলো যখন রিলিজ হয়, তখন এগুলো কি করে, টেম্পারেচারটাকে বাড়িয়ে দেয়। এগুলো মেনলি কিভাবে টেম্পারেচার বাড়ায় দেখো, পাইরোজেন্স গুলো প্রোস্টাগ্ল্যান্ডিন E2 সিক্রেশন করে। এগুলো সব কোথায় হচ্ছে, হাইপোথ্যালামাসে, দেখো এখানে লেখা আছে হাইপোথ্যালামাস। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 টাই কি করে, আলটিমেটলি রেজড টেম্পারেচার বা ফিভার করে। তো এখানে এনএসএএস টা কিভাবে কাজ করে দেখো, একই কথা, এনএসএএস সেই প্রোস্টাগ্ল্যান্ডিন E2 টাকে সিনথেসিসটাকে ইনহিবিট করবে। মানে এনএসএএস এর কাজই হচ্ছে যত রকমের প্রোস্টাগ্ল্যান্ডিনস আছে সবগুলো সিনথেসিসকে ইনহিবিট করা। আচ্ছা, তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 যদি সিনথেসিস না হয়, তাহলে কি হবে, দেখো, ডাইলেশন অফ সুপারফিশিয়াল ব্লাড ভেসেলস এন্ড সোয়েটিং। তার মানে তোমরা দেখো, যখন জ্বর আসে, প্যারাসিটামল খাও, তাই না, জ্বরে কি খায়, প্যারাসিটামল খায়। তাহলে প্যারাসিটামল খেলে দেখা যায় কি হয়, ঘাম দিয়ে জ্বর ছাড়ে, তাই না, ঘেমে যায়, জ্বর ছাড়ার সময় ঘেমে যায়। তো এটা কেন হয়, যে ডাইলেশন অফ সুপারফিশিয়াল ব্লাড ভেসেলস, যে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 টা প্রোডাকশন হচ্ছে না, তাহলে কি হবে, সুপারফিশিয়াল ব্লাড ভেসেল গুলো ডাইলেট করবে, এবং আলটিমেটলি কি হবে, টেম্পারেচারটা কমে যাবে সোয়েটিং হয়ে। আচ্ছা, তাহলে এনএসএস এভাবে কাজ করে। হ্যাঁ, এখানে একটা কতগুলো জিনিস ডিফারেন্স আছে, যেমন প্যারাসিটামল আমরা কমনলি খাই, কিন্তু এনএসএস গুলোর নাম এখনো বলি নাই, সামনে আসবে। তো এনএসএস গুলাও হচ্ছে, এনএসএস গুলাই মেইনলি হচ্ছে অ্যানালজেসিক অ্যান্টিপাইরেটিক এফেক্ট করে, কিন্তু প্যারাসিটামলটা সেন্ট্রালি কাজ করে, আর এনএসএস বাকি এনএসএস গুলো পেরিফেরালি কাজ করে। যেমন একটা ছবি দেখিয়েছিলাম যে পেরিফেরাল ইনজুরি হলো, তাই না, যেখানে ইনজুরি হলো সেখান থেকে হচ্ছে পেইন পারসেপশনটা নিয়ে সেন্ট্রালি যাচ্ছে। তো প্যারাসিটামলটা কাজ করে মেইনলি সেন্ট্রালি, এটা মেইনলি অ্যানালজেসিয়া আর অ্যান্টিপাইরেটিক ইফেক্ট আছে।
আর বাকি NSAIDs গুলো হচ্ছে পেরিফেরালি মেইনলি কাজ করে, এগুলোর এই সব ইফেক্ট গুলো আছে। আচ্ছা, তাহলে ফার্মাকোলজিক্যাল ইফেক্টস গুলো কি কি পড়ালাম এতক্ষণ? NSAIDs এর একটা হচ্ছে প্রথমে পড়িয়েছি অ্যানালজেসিক ইফেক্ট, তারপর অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট, তারপর হচ্ছে অ্যান্টিপাইরেটিক ইফেক্ট। তাহলে আমরা তিনটা ইফেক্ট পেলাম। আরো একটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে অ্যান্টি প্লেটলেট ইফেক্ট। আচ্ছা, তাহলে এগুলা এক্সপ্লেনেশন গুলো দেখিয়ে ফেলেছি তোমাদেরকে। তো অ্যান্টি প্লেটলেট ইফেক্ট এটা কেন আলাদা করে বলছি, এটা মনোযোগ দিয়ে শুনো। অ্যান্টি প্লেটলেট ইফেক্ট মানে কি? প্লেটলেটের সাথে সে কন্ট্রাডিক্টরি। কিভাবে অ্যান্টিপ্লেটলেট ইফেক্টটা প্রোডিউস করবে? এটা প্রোডিউস করে শুধুমাত্র লো ডোজ অ্যাসপিরিন। এই অ্যানালজেসিক যেগুলো আছে সেগুলোর মধ্যে শুধুমাত্র লো ডোজ অ্যাসপিরিন প্রোডিউস করে হচ্ছে অ্যান্টিপ্লেটলেট ইফেক্টটা। লিখে রাখো এটা, লো ডোজ অ্যাসপিরিন, ASPIRIN, অ্যাসপিরিন। লো ডোজ অ্যাসপিরিনটাই শুধুমাত্র অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট প্রোডিউস করে। আর বাকি NSAIDs কিছু যেমন ডাইক্লোফেনাক এগুলোর আছে, কিন্তু প্যারাসিটামল যেটা আমরা পড়ি সবসময় জ্বর হলে খাই বা ব্যথা হলে খাই, সেই প্যারাসিটামলের কোনো অ্যান্টি প্লেটলেট ইফেক্ট নেই। আচ্ছা, এখন দেখো আমরা এবার আসি যে কিভাবে আমরা ক্লাসিফাই করি NSAIDs গুলোকে। কক্স সিলেক্টিভিটি, কক্স মানে কি? সাইক্লোঅক্সিজেনেস এনজাইম, এটাকে আমরা সংক্ষেপে কক্স বলি, কিন্তু তোমরা কক্স লিখবা না, অবশ্যই তোমরা পুরোটা লিখবা সাইক্লোঅক্সিজেনেস। আচ্ছা, তো কিছু আছে হচ্ছে নন সিলেক্টিভ NSAIDs। নন সিলেক্টিভ মানে কি? যারা হচ্ছে নন সিলেক্টিভলি ব্লক করবে বোথ সাইক্লোঅক্সিজেনেস 1 এন্ড সাইক্লোঅক্সিজেনেস 2 এনজাইমকে। তার মানে সাইক্লোঅক্সিজেনেস এনজাইম দুই ধরনের হয়, একটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস 1 আর একটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস 2। তাহলে সাইক্লোঅক্সিজেনেস 1 আর 2 বোথ এনজাইমকে নন সিলেক্টিভলি মানে দুইটাকেই ব্লক করবে। কে ব্লক করে? দুটো এনজাইমকেই ব্লক করে হচ্ছে অ্যাসপিরিন, আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন, কিটোরোলাক, এন্ডোমেথাসিন। এই মেডিসিন এই NSAIDs গুলা হচ্ছে নন সিলেক্টিভ NSAIDs। আরেকটা হচ্ছে COX-2 সিলেক্টিভ NSAIDs, মানে তারা শুধুমাত্র সাইক্লোঅক্সিজেনেস 2 এনজাইম যেটা সেটাকে হচ্ছে ইনহিবিট করবে, সাইক্লোঅক্সিজেনেস 1 এনজাইমকে তারা ইনহিবিট করবে না। তাহলে এদের নাম হচ্ছে সেলেকক্সিব, ইটোরিকক্সিব, প্রোফেকক্সিব, বাল্টেকক্সিব। এই জিনিসগুলো হচ্ছে COX-2 সিলেক্টিভ, মানে শুধুমাত্র COX-2 সাইক্লোঅক্সিজেনেস 2 এনজাইমটাকে ইনহিবিট করবে, নট দ্য সাইক্লোঅক্সিজেনেস 1। তো এই যে COX-2 সিলেক্টিভ, নন সিলেক্টিভ, এগুলোর উপর ডিপেন্ড করে এদের অনেকগুলো সুবিধা অসুবিধা আছে। এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে। ক্লাসে এতক্ষণ পরে কে ঢুকতেছে? কি শাকিল, এতক্ষণ পরে কেন? মানে আমরা ইউজ করি। আচ্ছা, এর আগে আমি একটা জিনিস বলে ফেলি তোমাদেরকে, এটা তোমাদের এর সাথে সাথে হচ্ছে যে এটা আমি কিছুটা বলে দিচ্ছি, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভাইভা বোর্ডে কমনলি আসে এবং হচ্ছে রিটেনেও আসে। সেটা হচ্ছে যে অনেক সময় জিজ্ঞেস করবে নন সিলেক্টিভ আর হচ্ছে COX-2 সিলেক্টিভ কোন NSAIDsটা তোমরা কোন একটা গ্যাস্ট্রিক পেপটিক আলসার ডিজিজ, যাদের তোমরা জানো গ্যাস্ট্রিক আলসারেশন হয়, পেপটিক আলসার ডিজিজ, সেই পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে কোনটা সুইটেবল, কোনটা আমরা ইউজ করব। জানো যে NSAIDs, তোমরা পেপটিক আলসার ডিজিজ পড়েছো না? এর আগের কার্ডে কি ছিল তোমাদের? না ম্যাম, পড়ানো হয় না আমাদেরকে। এমনিতে কার্ডে ছিল? কার্ডে ছিল, এমনি কোশ্চেনে ছিল না ম্যাম, ওটা যেহেতু পড়ানো স্যার হয় না পড়ান কোশ্চেন। নেই? ও আচ্ছা, না স্যার পড়ান নাই না? আচ্ছা, তাহলে পেপটিক আলসার ডিজিজ, যেটা পেপটিক আলসার ডিজিজের একটা কমন কজ হচ্ছে NSAIDs, মানে এই যে আমরা যে ননস্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস গুলোর কথা বলছি, একটা কমন কজ অফ পেপটিক আলসার ডিজিজ হচ্ছে NSAIDs। এই NSAIDs গুলো খেলে কি হয়? গ্যাস্ট্রিক আলসারেশন হয়, পেপটিক আলসার ডিজিজ হয়। আচ্ছা, তো এখন একটা কমন কোশ্চেন থাকে যে পেপটিক আলসার ডিজিজটাতে যখন কোনো একটা পেশেন্ট আসবে তখন তোমরা COX-2 সিলেক্টিভটা দিবা নাকি নন সিলেক্টিভটা দিবা? তো এটার অ্যান্সারটা এভাবে হয়তো সরাসরি ডিরেক্টলি আসবে না তোমাদের কোশ্চেনটা একটু ঘুরায় পেঁচায় হয়, প্রত্যেকবার যখনই আসে তখন হচ্ছে পেঁচায় আসে, কিন্তু একই ধরনের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কি? COX-1 এনজাইমটা হচ্ছে হাউসকিপিং ইফেক্ট আছে, লিখে রাখো। এইভাবেও কোশ্চেন আসে, হোয়াট ইজ দ্য হাউসকিপিং ইফেক্ট? হাউসকিপিং ইফেক্ট লিখে রাখো, হাউসকিপিং ইফেক্ট। COX-1 এনজাইম যেটা, সেটা থাকে হচ্ছে গ্যাস্ট্রিক মিউকোজাতে।
COX-1 এনজাইমটা কই থাকে? গ্যাস্ট্রিক মিউকোজাতে। তো গ্যাস্ট্রিক মিউকোজাতে ওর ইফেক্টটা হচ্ছে হাউসকিপিং ইফেক্ট। হাউসকিপিং ইফেক্ট মানে কি হাউসকিপিং যেমন ঘর-টর পরিষ্কার রাখে তেমনি COX-1 এনজাইমটা কি করে? ওখানে গ্যাস্ট্রিক মিউকোজাল প্রোটেকশন তৈরি করে। প্রোটেকশন মানে সে গ্যাস্ট্রিক মিউকাস সিক্রেশন করবে, বাইকার্বনেট সিক্রেশন করবে, এই জিনিসগুলো মানে তার সে মিউকোজাল ব্যারিয়ার ক্রিয়েট করে। মিউকোসাটাকে প্রোটেক্ট রাখে যে কোনো ধরনের ইনজুরি থেকে। তাহলে এটা হচ্ছে হাউসকিপিং ইফেক্ট প্রডিউস করে। তো এখন যদি নন সিলেক্টিভ NSAIDs দিয়ে বোথ COX-1 এন্ড COX-2 দুইটা এনজাইমকেই আমরা ব্লক করে দেই, তাহলে কি হবে? হাউসকিপিং ইফেক্ট আর থাকবে না, তাই না? COX-1 এবং COX-2 দুইটাকেই নন সিলেক্টিভটা ব্লক করে দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে গ্যাস্ট্রিক আলসারেশন হওয়ার চান্সটা বেড়ে যায়। অন্যদিকে নন COX-2 সিলেক্টিভ যেগুলো শুধুমাত্র COX-2 এনজাইমকে ব্লক করে, তারা COX-1 কে ধরবেও না, COX-1 কে ব্লক করে দেয় না। তাহলে COX-1 টা হচ্ছে স্পেয়ার্ড হয়ে যায়। তাহলে স্পেয়ার থেকে গেলে সে কি করবে? সে তার হাউসকিপিং ইফেক্টটা করতে পারে ঠিকঠাক মতো। তার মানে সে গ্যাস্ট্রিক মিউকোজাল প্রোটেকশনটা এনশিওর করতে পারে। তাহলে এবার বলো যে গ্যাস্ট্রিক আলসারের কোনো ডিজিজের কোনো পেশেন্ট আসলে তাকে তোমরা COX-2 সিলেক্টিভ দিবা নাকি নন সিলেক্টিভটা দিবা? ম্যাম এটা একটু আরেকবার বুঝাই বলেন, বুঝি নাই। আচ্ছা, সাইক্লোক্সিজেনাস 1 আর হচ্ছে সাইক্লোক্সিজেনাস 2, তাই না? সাইক্লোক্সিজেনাস 1 টাকে আমরা বলছি যে তার হাউসকিপিং ইফেক্ট আছে। হাউসকিপিং ইফেক্ট মানে কি? সে হচ্ছে গ্যাস্ট্রিক মিউকোসাতে থাকে সাইক্লোক্সিজেনাস 1 এনজাইমটা। এই সাইক্লোক্সিজেনাস 1 এনজাইমটার কাজ হচ্ছে গ্যাস্ট্রিক মিউকোসাতে সে মিউকোজাল প্রোটেকশন তৈরি করে। প্রোটেকশন মানে যে কোনো ধরনের ইনজুরি, গ্যাস্ট্রিক আলসারেশন, এগুলো থেকে কি করবে? গ্যাস্ট্রিক মিউকোজাকে প্রোটেক্ট করবে। তো প্রোটেক্ট করলে কি হয়? সে মিউকাস সিক্রেশন করবে, বাইকার্বনেট সিক্রেশন করবে, মানে যেই ব্যারিয়ার গুলা তৈরি করে মিউকাস দিয়ে, তারপর হচ্ছে বাইকার্বনেট দিয়ে, সেগুলা দিয়ে হচ্ছে গ্যাস্ট্রিক মিউকোজার প্রোটেকশন হয়। তার মানে গ্যাস্ট্রিক আলসারেশনটাকে COX-1 এনজাইমটা প্রিভেন্ট করবে। মানে যে আলসার হয়ে যেতে পারে সেটাকে COX-1 এনজাইমটা প্রিভেন্ট করবে। তো এখন যখন NSAIDs আমরা চুজ করব, এখানে দুই ধরনের NSAIDs আছে, একটা হচ্ছে নন সিলেক্টিভ আর একটা হচ্ছে সিলেক্টিভ। COX-2 সিলেক্টিভ আর একটা হচ্ছে নন সিলেক্টিভ। তো নন সিলেক্টিভটা হচ্ছে বোথ COX-1 এবং COX-2 দুটাকেই কি করে? ইনহিবিট করে দেয়, তাই না? তাহলে COX-1 টা এনজাইম, সাইক্লোক্সিজেনাস 1 এনজাইম যেটা গ্যাস্ট্রিক মিউকোসাতে আছে, সেটা ব্লক হয়ে যাচ্ছে। তো ব্লক হয়ে গেলে সেখানে প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হচ্ছে না। তো প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে যে মিউকোজাল প্রোটেকশনটা হচ্ছিল, COX-1 এনজাইমটা প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করার মাধ্যমে যে মিউকোজাল প্রোটেকশন তৈরি করছিল গ্যাস্ট্রিক মিউকোসাতে, মানে ইরিটেশন হতে দিচ্ছিল না, গ্যাস্ট্রিক ইরিটেশন বা গ্যাস্ট্রিক আলসারেশন হওয়াটা প্রিভেন্ট করছিল, সেই প্রোটেকশনটা আর থাকবে না। কেন? কারণ হচ্ছে নন সিলেক্টিভ NSAIDs গুলা সাইক্লোক্সিজেনাস 1 এনজাইমটাকেও ব্লক করে দিচ্ছে সাইক্লোক্সিজেনাস 2 এর সাথে। তার মানে বোথ সাইক্লোক্সিজেনাস 1 এন্ড সাইক্লোক্সিজেনাস 2 কে ইনহিবিট করছে নন সিলেক্টিভ NSAIDs গুলা। আচ্ছা, আর যেগুলা COX-2 সিলেক্টিভ NSAIDs, একটু আগে নাম দেখালাম, ইটোরিকক্সিব, সেলিকক্সিব, ভালডেকক্সিব, ব্রোফেকক্সিব, তো এই NSAIDs গুলা শুধুমাত্র সাইক্লোক্সিজেনাস 2 কে ইনহিবিট করবে, কিন্তু সাইক্লোক্সিজেনাস 1 কে ইনহিবিট করে না। তাহলে সাইক্লোক্সিজেনাস 1 কে যদি ইনহিবিট না করে, সেক্ষেত্রে সাইক্লোক্সিজেনাস 1 টা তার কাজ করে যায় তার মতো। কোথায়? গ্যাস্ট্রিক মিউকোজাতে, যে সে একই রকম ভাবে প্রোস্টাগ্ল্যান্ডিনস তৈরি করছে এবং প্রোস্টাগ্ল্যান্ডিনস আলটিমেটলি মিউকোজাল প্রোটেকশন দিচ্ছে, ব্যারিয়ার ক্রিয়েট করে। সেক্ষেত্রে তাহলে গ্যাস্ট্রিক আলসারেশনের চান্স কমে যায়। তো সেজন্য তোমাদেরকে জিজ্ঞেস করলাম যে নন সিলেক্টিভটা চুজ করবা নাকি সিলেক্টিভটা চুজ করবা কোন একটা গ্যাস্ট্রিক আলসারের পেশেন্টের ক্ষেত্রে? সিলেক্টিভ। সিলেক্টিভটা, ভেরি গুড। তাহলে COX-2 সিলেক্টিভটা চুজ করব আমরা পেপটিক আলসার ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে। এখন দেখো ইন্ডিকেশন কি কি। আচ্ছা, COX-1 COX-2 এর মধ্যে ডিফারেন্স, এদের লোকেশন, এরা কোথায় থাকে, এদের ফাংশন, এগুলো তোমাদের homework। আমি যেটা হচ্ছে পরীক্ষার বেশি আসে সেটা তোমাদেরকে আমি বলে দিলাম, যেটা টেকনিক্যালি এটা বুঝতে একটু অসুবিধা হয় সেটা বলে দিলাম, সেটার অ্যান্সারটা। কিন্তু বাকি যেগুলো করার জিনিস, COX-1 COX-2 এর লোকেশন কোথায়, তারপরে এদের ফাংশন কি, এই জিনিসগুলো তোমাদের হোমওয়ার্ক, আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো। আচ্ছা, এখন আসলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইউজ, ইনফ্ল্যামেটরি ডিজিজ যেগুলো সেগুলোতে কিসে কিসে ইউজ হয়, যেমন অস্টিওআর্থ্রাইটিস, একটু আগেই দেখালাম ছবি, পেইন, তাই না? আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা ইউজ করব, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে ইউজ করব। আচ্ছা,
দেখো অ্যানালজেসিক অ্যানালজেসিক আমার কথা শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো আমার কথা? জি ম্যাম, শোনা যাচ্ছে। একটু আগে কি নেটওয়ার্ক কানেকশন চলে গিয়েছিল? জি ম্যাম। আচ্ছা, এই স্লাইডটা তোমরা শুনেছো এন্টি ইনফ্ল্যামেটরি এর আগেরটা? নো ম্যাম। এটা শুনো নাই না? আচ্ছা, তাহলে আমরা বলছি যে এনএসএআইডস, হ্যাঁ, এনএসএআইডস এর অ্যাকশন গুলো কি কি? একটা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন, মানে এরা হচ্ছে ইনফ্ল্যামেটরি ডিজিজ গুলোর এগেইনস্টে কাজ করে। তো কি কি ইনফ্ল্যামেটরি ডিজিজ? দেখো, অস্টিওআর্থ্রাইটিস, গাউট, এগুলো হচ্ছে ইনফ্ল্যামেটরি কন্ডিশন। কি হয় এগুলোতে? বোনস এর ইনফ্ল্যামেশন। আর্থ্রাইটিস মানে কি? বোনস এর ইনফ্ল্যামেশন। বোনস এর মধ্যে ইনফ্ল্যামেশন হয়, সেখানে ইনফেকশন হয়, ইনফ্ল্যামেশন হয় সেখানে ফুলে যায়, সোয়েলিং হয়, তারপর হচ্ছে রেডনেস হয়, পেইন হয়। তাহলে একই সাথে সে এখানে অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করছে এবং অ্যানালজেসিক হিসেবেও কিন্তু কাজ করছে। অস্টিওআর্থ্রাইটিস এর পেইনটাও রিলিফ করছে। আচ্ছা, তারপর দেখো রিউমাটয়েড আর্থ্রাইটিস, তার মানে যেসব ইনফ্ল্যামেটরি ডিজিজ আছে সেসব কন্ডিশনে আমরা এনএসআইডস গুলো ইউজ করব। আরেকটা ইন্ডিকেশন দেখো, অ্যাজ অ্যানালজেসিক। অ্যানালজেসিক মানে কি? পেইন। অ্যানালজেসিক মানে কি? যখন পেইন রিলিফ করবে তখন, সেই পেইন রিলিভার হিসেবে আমরা ইউজ করে থাকি এনএসআইডস গুলো। তো এখানে একটা স্কেল দেখা যাচ্ছে, দেখো অনেকগুলো স্মাইলির ছবি আছে। স্কেলটাকে বলা হয় ভিজুয়াল অ্যানালগ স্কেল। লিখে রাখো, ভিজুয়াল অ্যানালগ স্কেল। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বা অন্যান্য দেশগুলোতে, উন্নত দেশগুলোতে এই ভিজুয়াল অ্যানালগ স্কেলটা ইউজ করা হয় হচ্ছে পেইনের লেভেলটা ডিটেক্ট করার জন্য, পেইনটা কতটুকু লেভেল আছে সেটা ডিটেক্ট করার জন্য, যদিও বাংলাদেশে এটা কোনো ইউজ নাই। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে, দেখো নো সিমটমস, মাইল্ড সিমটমস, মানে পেশেন্ট হচ্ছে নিজেই সে ডিটেক্ট করতে পারে যে তার লেভেল, পেইনের লেভেলটা কেমন, মানে কোন কতটুকু তার পেইন লিমিট কতটুকু আছে। তো সেই হিসেবে হচ্ছে ট্রিটমেন্টটাকে ক্যাটাগরাইজ করা হয়, যে যারা মাইল্ড সিমটম তাদেরকে আমরা কোন অ্যানালজেসিকটা দিব, যারা মডারেট সিমটম তাদের ক্ষেত্রে কোন অ্যানালজেসিকটা দিব, এবং সিভিয়ার সিমটমদেরকে কোন অ্যানালজেসিকটা আমরা প্রেফার করব। তো দেখো, এটা হচ্ছে স্টেপ ল্যাডার প্যাটার্ন অফ পেইন ম্যানেজমেন্ট। এটাও হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্টেপ ল্যাডার প্যাটার্ন অফ পেইন ম্যানেজমেন্ট। এটাও বাইরের কান্ট্রিগুলোতে ফলো করা হয়, যদিও বাংলাদেশেও এইভাবে ফলো করা হয় না। তো এটা হচ্ছে সিস্টেমেটিক্যালি আমরা পেইন কিভাবে ম্যানেজ করি সেটার, ওখান থেকে যখন আমরা ভিজুয়াল অ্যানালগ স্কেল দেখে ডিটেক্ট করবো যে পেশেন্টের পেইন লেভেলটা কোন লেভেলে, সেই অনুযায়ী আমরা পেশেন্টকে মেডিসিন দিব। যেমন স্টেপ 1, একটা পেশেন্ট মাইল্ড পেইন নিয়ে আসলো, তো মাইল্ড পেইনের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা হচ্ছে এনএসএআইডস ইউজ করা হয়, মানে এনএসএআইডস গুলাই ইউজ করা হয়। যেগুলো হচ্ছে কম পাওয়ারফুল সেগুলো আমরা ফার্স্ট ইউজ করব, দেখা যাবে যদি কন্ট্রোল না হয় তাহলে একটু হাই পাওয়ারফুল এনএসএইডস গুলো ইউজ করি। আচ্ছা, এখানে লেখা আছে দেখো, নন ওপিওয়েড অ্যানালজেসিক্স, নন ওপিওয়েড। তাহলে আমরা পেইনে দুই ধরনের অ্যানালজেসিক পাই, একটা হচ্ছে ওপিওয়েড অ্যানালজেসিক আর একটা হচ্ছে নন ওপিওয়েড অ্যানালজেসিক। আজকে তোমাদেরকে আমরা নন ওপিওয়েড অ্যানালজেসিকটা পড়ালাম, আরেকটা গ্রুপ আছে ওপিওয়েড, ওইটা আমরা পরে আরেকটা ক্লাসে পড়াবো। তো তাহলে এখানে আমরা স্টেপ 1-এ আমরা যেগুলো হচ্ছে নন ওপিওয়েড অ্যানালজেসিক সেগুলো ইউজ করছি। তো স্টেপ 1-এ কন্ট্রোল হলো না পেশেন্টের পেইন পারসিস্ট করলো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে স্টেপ 2-তে গিয়ে আমরা উইক ওপিওয়েড গুলো দিই পেশেন্টকে। এর সাথে এনএসএআইডস থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা, স্টেপ 3, কন্ট্রোল হলো না, তাহলে এনএসএআইডস এর সাথে দেখা যাবে স্ট্রং ওপিওয়েড আমরা অ্যাড করে দিই। এনএসএআইডস এর সাথে আমরা স্ট্রং ওপিওয়েড যেগুলো সেগুলো অ্যাড করে দিই। আচ্ছা,